তারা ওয়াকফের জমি দখল করে ব্যবসা চালাচ্ছে। এই জন্য তো মমতা ব্যানার্জিকে সরকার আনেনি, তো তারাও আজকে জাগ্রত হচ্ছে। কলকাতায় মিনি পাকিস্তান আছে, সেটা একমাত্র কে বলেছে? ফিরহাদ হাকিম। এবং সেটা ভর দুপুরে হচ্ছে, ভর বিকেলবেলা হচ্ছে। তার থেকে তুমি কিছু আশা করতে পারবে না। উনি এখন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তো সেটা আমাদের বাঙালিদের পক্ষে দুর্ভাগ্যজনক ঘটনা। মুসলমান সম্প্রদায়ের মানুষরা অনেক 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 পিছিয়ে আছে। কে বলেছে যে 50% লোক উর্দু ভাষায় কয়েকদিন পর থেকে কথা বলবে, তাহলে উনি খুশি হবেন? কে বলেছে? ফিরহাদ হাকিম। হ্যাঁ, আমরা তো প্রথম থেকেই বলেছি যে ভারতবর্ষের পার্লামেন্ট যে আইন তৈরি করে, সেই আইনকে একমাত্র সেই কিছু চেঞ্জেস করার অধিকার একমাত্র সুপ্রিম কোর্টের আছে। এবং ভারতবর্ষের আইন যে তৈরি করে সেটাই সবচেয়ে বেশি ঊর্ধ্বে। তো তারপরেও যারা ভারতবর্ষকে মানে না, যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে, যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, যারা এই অ্যানার্কিটা সৃষ্টি করতে চাইছে অন্যান্য দেশের মতো এখানেও, তারা এগুলো করে যাচ্ছে। কিন্তু আজকে দেখো, ওয়ার্ক বাই ইউজার যে কথাটা আছে সেটা উঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং বলে দিয়েছে যে কোনো রকম কোনো হিস্টোরিক্যাল মনুমেন্ট, কোনো আমাদের রিলিজিয়াস স্ট্রাকচার, সেগুলো কোনো কিছুতেই এরা নিজেদের ইচ্ছা মতো করে ওয়াকফ ডিক্লেয়ার করতে পারবে না। একমাত্র যারা ওই জমির বৈধ, যার জমি ওই বৈধ, তারাই একমাত্র বলতে পারবে যে সেটা ওয়াকফে দেবে না কি করবে। পরিষ্কার করে দিয়েছে। এবং ওয়াকফ যে পুরো 100% সংবিধান মেনে হয়েছে, এটা আবারও প্রমাণিত হয়ে গেল। তুমি এখান থেকে আমার সাথে চলো পার্ক সার্কাসে, তুমি মা ব্রিজ দিয়ে যাবে, পার্ক সার্কাসে দেখা যাবে ডান দিক বাদিক কালিম গ্রুপ বলে একটা গ্রুপ আছে। চারিদিকে দেখবে তারা চারিদিকে বিল্ডিং বানাচ্ছে। রাস্তায়, থানার সামনে, রাস্তার ওপরে ওয়াকফ বোর্ডের জমি কবজা করে এরা বাড়ি বানিয়ে ফেলেছে বড় বড়। এবং তার এগেনস্টে ওয়াকফে মামলাও আছে। আমি তোমাকে মামলার তার যে কমপ্লেনগুলো পড়েছে সেগুলো একটার পর একটা দেখিয়ে দিতে পেরেছি। সেটার কোনো নিষ্পত্তি হয়নি, কিন্তু বড় বড় বিল্ডিং হয়ে গেছে। ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং তারা ওয়াকফের জমি দখল করে ব্যবসা চালাচ্ছে। সুতরাং যে গরিব মুসলমানদের জন্য এই ওয়াকফের সিস্টেমটা ইসলামিক ধ্যান ধারণা থেকে এসছে, সেটা থেকে দূরে করিয়ে দেওয়ার জন্য শুধু লুটেপুটে খাওয়ার রাজনীতি, মুসলমানদের যে নিজস্ব জমি বা নিজস্ব জায়গা সেগুলো লুটেপুটে খাওয়ার যে চক্রান্ত, সেটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে করেছে। সবচেয়ে বেশি লুট ওয়াকফের তৃণমূল কংগ্রেসের জমানায় এই পশ্চিমবঙ্গে হচ্ছে। 100%। আমরা তো অন্যান্য জায়গায় করে দেখিয়েছি, আসাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, যেখানে সবচেয়ে বেশি ওয়াকফের প্রপার্টি আছে, সেখানে অলরেডি প্রবলেম সলভ। এবং আমরাই তো আজকে এই বিল নিয়ে এসেছি। এই যে তোমার ড্যাকোরিয়ান আইনটা যেটা ছিল, যেটা মানুষের তোমার প্রত্যেকটা গরিব মুসলমানদের অধিকারকে খর্ব করছিল, যারা সত্যিকারের কিছু কাজ করতে যায়, সেটা সত্যিকারের ঈশ্বরের জন্য বা লার্জার মুসলমান সোসাইটির জন্য কাজ করতে হতো, তারা কাজ করতে পারছিল না। তাদের এইগুলোর থেকে সরিয়ে নিয়ে সেখানে মল হচ্ছিল, সেখানে নানারকম হোটেল তৈরি হচ্ছিল। সেই হোটেলে তো মদ খাওয়া হয়, সেই মদ খাওয়া তো ইসলামে হারাম। তো সুতরাং এই যে কথাগুলো, ইসলামের নাম নিয়ে কিছু লোক শুধু আধিপত্যবাদ করছে, সেই আধিপত্যবাদ আর চলবে না, সেটা সুপ্রিম কোর্ট আজকেও আবার জানিয়ে দিল। আসলে দেখো, তার কারণটা তুমি জানো যে সংখ্যালঘু মানুষেরা লাস্ট 70 বছরের তোমার কংগ্রেস, আর এখনকার লাস্ট প্রায় 40 বছরের তোমার বিজেপি সরকার, 34 বছর বাম, আর এখন প্রায় 15 বছরের তৃণমূল সরকার, এদের রাজত্বে এখানে সাচ্চার কমিটি থেকে বিভিন্ন যে সমীক্ষা হয়েছে, সেখানে দেখা গেছে মুসলমান সম্প্রদায়ের মানুষরা অনেক 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 পিছিয়ে আছে। এবং সত্যজিৎ রায়ের সিনেমার মতো, যে পিছিয়ে থাকবে, যে অশিক্ষিত থাকবে, সেই সরকারের সব রকম সব কিছু মানবে। সেই জন্য অশিক্ষিত করে রাখো, অশিক্ষিত করে রেখে যা কিছু বলো সেটা জাস্ট ধর্মান্ধ মনোভাব তাদের মধ্যে যে ছড়িয়ে আছে, সেটা শিক্ষার মাধ্যমে দূরে না করে সেটাকে ইউজ করো শুধু ভোট ব্যাংকের কারণে। ভোট ব্যাংকের কারণে তোমার জনতার প্রকরণ বাঙালির অধিকারকে খর্ব করে শুধু ক্ষমতায় টিকে থাকার রাজনীতি মমতা ব্যানার্জি করেছেন। আজকে মুসলমান সমাজও জাগ্রত, দেখতে পাচ্ছেন। আজকে চারিদিকে যে খুন, রাহাজানি, মার্ডার হচ্ছে, তুমি যেখানে বসে রয়েছে কসবা বিধানসভার মধ্যে পড়ে, সেখানেই গুলশন কলোনি। ওখানকারও যারা ধর্মপ্রাণ মুসলমান লোক, যারা শান্তিতে থাকতে ভালোবাসে, তারাও বেরিয়ে এসে বলছে যে আমরা তো এই জন্য মমতা ব্যানার্জিকে পরিবর্তন করিনি, এই জন্য তো মমতা ব্যানার্জিকে সরকার আনিনি, যেখানে জিহাদি মুসলমানরা এসে, অনুপ্রবেশকারীরা এসে, রোহিঙ্গারা এসে আমাদেরই অধিকার খর্ব করছে, আমাদেরই জল, জমিন, জঙ্গল, চাকরি সব কিছু নিয়ে নিচ্ছে, তো তার জন্য আনিনি। তো তারাও আজকে জাগ্রত হচ্ছে। জাগ্রত হয়ে অন্যান্য জায়গার মতো, ইউপির মতো, উত্তরাখণ্ডের মতো মুসলমান সমাজ, শিক্ষিত মুসলমান সমাজ, রাষ্ট্রপতি মুসলমান সমাজও আমাদের সাথে আসছে। দেখুন, মিনি পাকিস্তানের কথা বলা ফিরহাদ হাকিম যে সব কিছু বলবেন,
সেটা তো একদম মানে ভাবাই উচিত না। তার কারণ হচ্ছে উনি মিনি পাকিস্তানের স্রষ্টা। কলকাতায় মিনি পাকিস্তান আছে, সেটা একমাত্র কে বলেছে? ফিরহাদ হাকিম। কে বলেছে যে 50% লোক উর্দু ভাষায় কয়েকদিন পর থেকে কথা বলবে, তাহলে উনি খুশি হবেন? কে বলেছে? ফিরহাদ হাকিম। তো সুতরাং এই কথাগুলো বলে, যে একটু আগে বললাম যে মুসলমান ধর্মান্ধবোধকে আরও আশকারা দিয়ে শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে যাওয়ার, সেই জন্য উনি না খুন, না রাহাজানি, না সিন্ডিকেট, না কোনো রকম কোনো চুরি চামারি দেখতে পাচ্ছেন না। আসলে দেখুন, কাক কাকের মাংস খায় না আমরা শুনেছি, কিন্তু দেখছি এখানে তৃণমূল মাংসই খাচ্ছে। এবং তৃণমূলের মুসল পর্ব অলরেডি অনেক দিন আগে শুরু হয়ে গেছে। সে মালদা থেকে শুরু করে তোমার সব জায়গায় তৃণমূলকে মারছে, এবং সবচেয়ে বেশি মার খাচ্ছে বা মরছে এই সংখ্যালঘু ভাইরাই। তো এবার তুমি আজকে গুলশান কলোনি বলো, গুলশান কলোনি, আমি যেহেতু কসবার বাসিন্দা এবং কসবাতে আমার রাজনীতিতে আমি বড়ো হয়েছি, এখানে জানি। এখানে দেখুন, যেই গুলশান কলোনিতে যেই প্রবলেমগুলো চলতো, সেখানে কিন্তু কমিউনিস্ট পার্টিরা এর আগে ইনভলভ ছিল, এখন তৃণমূল 100% ইনভলভ। সেখানে আলী এবং যে তোমার আরেকজন ছোটা, যে কি নাম ভদ্রলোকের, তারা দুজন কিন্তু ভাই। সেই ভাইয়ের মায়ের পেটের ভাই কিন্তু টাকার জন্য, সিন্ডিকেটের জন্য, তৃণমূলের জন্য তারা এখন আলাদা হয়ে গেছে। তারা আলাদা হয়ে এখন একজনের উপর বোম চালাচ্ছে, একজনের উপর গুলি চালাচ্ছে, এবং সেটা ভর দুপুরে হচ্ছে, ভর বিকেলবেলা হচ্ছে। একদম জনসংখ্যা পরিবেষ্টিত একটা এলাকায় বিরিয়ানির দোকান ফেলে দিচ্ছে, বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি ফেলে দিচ্ছে, তাকে ধমকাচ্ছে, ওকে ধমকাচ্ছে। তুমি এখানে চলে যাও, যে কোনো জায়গায়, যে কোনো এই অঞ্চলে, এই সামনে ভাঙাই টাঙাই হচ্ছে, এই সামনে প্রমোটিং হচ্ছে, সব জায়গায় বিভিন্ন রকম তোমার কসবার গুন্ডাদের হাতে চলে গেছে তৃণমূল কংগ্রেস। তারা এসে প্রত্যেক জায়গা থেকে কেউ 10,000, কোনো জায়গায় বাড়ি বানালে সে 20,000, কোনো জায়গায় কোনো কিছু করলে সেখান থেকে 50,000, এরকম করে তোলা তুলছে। তোলা না দিলেই এরকম গুলি চলবে, এরকম বন্দুক চলবে, এরকম বোমা চলবে। এটা তৃণমূলের রাজনীতিকরণ হয়ে গেছে। ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স তৃণমূল করেছে, আর কসবা এটা সাংঘাতিকভাবে মাথাচাড়া দিয়েছে। পুলিশ প্রশাসন, দেখো, যেই প্রশাসন উর্দি পরে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে খিচুড়ি বিতরণ করে, সেই প্রশাসনের কাছে তুমি কিছু আশা করবে না। যেই প্রশাসন আজকে আন্দোলনকারী তৃণমূলীদের বাঁচার জন্য টেবিলের নিচের তলায় লুকিয়ে থাকে, সেই প্রশাসনের থেকে তুমি কিছু আশা করাটা অনুচিত। যেই প্রশাসন এর আগে যখন হিন্দু হত্যা করা হচ্ছিল তোমার শামশেরগঞ্জে ধুলিয়ানে, তখন আমরা দেখেছি সেই প্রশাসন গিয়ে কীভাবে দৌড়ে গিয়ে তোমার দোকানে ঢুকে তার শাটার নামিয়ে দিচ্ছে। তো এই প্রশাসনকে তুমি কিছু আশা করবে না। এই প্রশাসন আজকে মুখ্যবধির প্রশাসন হয়ে গেছে। এই প্রশাসনের 100 মানে বেশিরভাগ অংশ এখনও ঠিকঠাক থাকতেও কিছু উপরতলার অংশ, যারা ডিসিশন মেকার, তাদের তৃণমূলীকরণ হয়ে গেছে, তারা সিন্ডিকেটের অঙ্গ হয়ে গেছে। সেই জন্য সেই প্রশাসন ভাগ পায় দেখে তারা চুপ করে রয়েছে। আসলে দেখো, আজকে তোমার আজমল কাসাব আর আব্দুল কালাম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। আমরা একজন মুসলমান সম্প্রদায়ের লোক প্রথিতযশা আব্দুল কালামকে দেশের সর্বোচ্চ পদে বসিয়েছি, যিনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা বিহারের যে এখন গভর্নর, প্রথিতযশা মুসলমান স্কলার, উনি আজকে আছেন। তো সুতরাং আমরা জানি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আজমল কাসাব অ্যান্ড আব্দুল কালাম। সেইটা তৃণমূল কংগ্রেসকে বুঝতে হবে, যে আমরা ভারতবর্ষে যারা থেকে গেছে, ভারতবর্ষ ভাগ হওয়ার পর, মুসলমান হিন্দুতে ভাগ হয়ে যাওয়ার পরও যেই মুসলমানরা ভারতবাসীকে, ভারত মাকে, ভারতের ভূখণ্ডকে নিজের মাতৃভূমি বলে থেকে গেছে, তারা এখানকার রাষ্ট্রীয় মুসলমান, যারা এখানকার বন্দে মাতরম বলে, যারা জনগণ মন আমাদের রাষ্ট্রীয় গীত বা রাষ্ট্রীয় সঙ্গীত দুটোই গান, তারা এখানকার রাষ্ট্রীয় মুসলমান। কিন্তু যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা এখানে এসে হিন্দু মুসলমান নির্বিশেষে জল, জমিন, জঙ্গল, চাকরি, সমস্ত অধিকার ছিনিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আগেও লড়েছে, এখনও লড়ছে, আগামী দিনেও লড়বে। আজকে এই অনুপ্রবেশের এগেনস্টে সারা পৃথিবীতে একটা লড়াই চলছে, অবৈধ অনুপ্রবেশের এগেনস্টে। তো সুতরাং আজকে বলুন তো, যার যেখানে জায়গা সেখানে থাকা উচিত। আমি যদি আজকে তোমার বাড়িতে অবৈধভাবে ঢুকে পড়ি, তুমি কি সেটা মেনে নেবে? যে কেউই মেনে নেবে না। কিন্তু সেটা, এটাই বলছি, এই পলিটিক্স করতে করতে তৃণমূল কংগ্রেস কখন বিজেপি এবং মোদি বিরোধিতা করতে করতে ভারতবর্ষের বিরোধিতা করছে, কখন তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিরোধিতা করছে, আর কখন ভারতবর্ষের যে ইথস সেই বিরোধিতা করে ফেলছে, ওনারা বুঝতে পারছেন। তার কারণে যে মূর্খের দল, সিন্ডিকেটের দল। না, প্রথম কথা হচ্ছে আমরা দাওয়াই দেওয়ার কেউ না। এটা ভারতবর্ষের সংবিধান মেনে, ভারতবর্ষের কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন এই
প্রসেসটা করে, এর আগেও করেছে, আবারও করছে, এরপরেও হয়তো ভবিষ্যতে আবারও করবে। ওনারা যখন সেটা টাইম ঠিক মনে করেন তখন সেটা করেন। তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি সাংবিধানিক যে কোনো পরিকাঠামো, সাংবিধানিককে সামনে রেখে কনস্টিটিউশন অনুযায়ী যা যা কাজ হবে 100% তার সহযোগী বা সমর্থন আমরা করে আসবো। প্রথম কথা হচ্ছে, দেখুন আজকে বিহারে তো সম্ভব হয়ে গেছে, তো সেটা অলরেডি প্রমাণিত সত্য। সুপ্রিম কোর্টেও গেছে, সুপ্রিম কোর্টে বলে গেছে যে এসআইআর কনস্টিটিউশন মেনে হতো। হ্যাঁ, সেটা 6 কোটি আর এখানে 10 কোটি। তো তার যদি সামান্য জ্ঞান না থাকে, যদি মূর্খমন্ত্রী সত্যিই মূর্খ হয়, তার আমার কিছু বলার নেই। তো যাই হোক, এটা যদি বলার কথা, সেটা তো উনি ভাষণ করে বললে হবে না। উনি অলরেডি সম্মতি জানিয়েছেন, তার যে প্রসেস চলছে তাতে তৃণমূল কংগ্রেসও পার্টিসিপেট করেছে, বিএলএদের লিস্ট দিয়ে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো তৃণমূল কংগ্রেস ওই যে বললাম খেপিয়ে দেওয়ার রাজনীতি করছে, খেপিয়ে দিয়ে আর হবে না। মানুষ আজকে জাগ্রত, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকের হাতে হাতে ফোন, প্রত্যেকের হাতে হাতে আজকে ডিজিটাল ইন্ডিয়া নরেন্দ্র মোদী যেটা করে দিয়েছেন, সেই জন্য খুব সস্তায় আজকে আমরা ইন্টারনেট দেখতে পাচ্ছি। সেই ইন্টারনেটের যুগে আজকে ইনফরমেশনের যুগ, কেউ মিথ্যা কথা বলে পার পাবে না, মমতা ব্যানার্জিও পার পাবে না। সেই জন্য মমতা বুঝে গেছে দেখেই আজকে মানুষকে ভরকাতে চেষ্টা করছে। আর মমতা ব্যানার্জি দেখুন, মমতা ব্যানার্জি এটা তো আজকে নতুন করে না, মমতা ব্যানার্জি সবসময় কনস্টিটিউশনকে আঘাত করে, মমতা ব্যানার্জি সবসময় ভারতীয়ত্ব থেকে আঘাত করে। যেই কনস্টিটিউশনের শপথনামা একজন মুখ্যমন্ত্রী যিনি ভারতীয় সেনাকে আঘাত করে, তার থেকে তুমি কিছু আশা করতে পারবে না। ভারতীয় সেনা যখন একটা অফিসিয়াল ড্রিল করছিল, তখন বলছিলেন উনি নাকি যে ভারতীয় সেনা নাকি কু করে দিয়েছে। ভারতীয় সেনা যখন অফিসিয়ালি সব কিছু ডকুমেন্ট থাকার পরেও, যখন তারা বারবার বলছে দুদিনের বেশি রাখা যাবে না কোনো স্ট্রাকচার, বারবার জানানোর পরেও যখন মমতা ব্যানার্জি প্রশাসন খোলেনি, তৃণমূল দল খোলেনি, তখন তারা গিয়ে খুলতে বাধ্য হয়েছে। এবং যেহেতু মুখ্যমন্ত্রী চেয়ারকে তারা সম্মান করে, যখন উনি গেছেন, ওনারা সরে গেছে ওইখান থেকে, সেইটা উনি বলেছেন যে 200 সেনা নাকি মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে পালিয়ে গেছে। এটা সেনাকে কত বড় অসম্মানিত উনি করেছেন, সেটা প্রত্যেক বাঙালি আজকে ওনার জন্য লজ্জিত। একদম, তো বলছি তো, তুমি তো সেনা তো আফটারঅল সবাই ভারতবাসী, তারা ভারত মাতার ভূখণ্ডকে, ভারত মাতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা প্রাণ দেয়। তাদেরকে তারা বিশ্ব বন্দিত একটা অর্গানাইজেশন, ইন্ডিয়ান আর্মিকে সবাই স্যালুট করে। তোমার শুধু ভারতবাসী না, সারা পৃথিবীর লোক ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করে, যে তাদের মধ্যে তোমার সবচেয়ে বেশি শৌর্য আছে। তার কারণ হচ্ছে ইউএনএ সবচেয়ে বেশি ইন্ডিয়ান আর্মি, তোমার সারা পৃথিবীতে যে কোনো কনফ্লিক্ট জোনে ইন্ডিয়ান আর্মিকে পাওয়া যায় থ্রু ইউএন। তো সুতরাং আজকে সেই ইন্ডিয়ান আর্মি নাকি ভয় পেয়ে গেছে এই মমতা ব্যানার্জির মতো একজন সিন্ডিকেটের মুখ্যমন্ত্রী, যিনি আজকে চাকরি বিক্রি করেছেন, আমার কথা না, ববি হাকিমের কথা। তো সুতরাং তার কথাকে আমরা শুনতে হবে। উনি তো, আমি তো প্রথমেই বললাম, উনি বিজেপি এবং নরেন্দ্র মোদী বিরোধিতা করতে করতে ভারতীয় সেনা থেকে শুরু করে, ভারতীয় কনস্টিটিউশন থেকে শুরু করে, ভারতবাসী থেকে শুরু করে, ভারতের ইতিহাস থেকে শুরু করে, ভারতীয়ত্ব থেকে শুরু করে সব জায়গায় আঘাত আনছেন। গৌরীকরণ মানে কি? আমাদের সবচেয়ে বড় বাঙালি পৃথিবীখ্যাত স্বামী বিবেকানন্দ তো গৌরী মানে তোমার গেরুয়া বসন ধারণ করতেন। সেই গেরুয়া বসন তো আমাদের ইন্ডিয়ান তিরঙ্গাতে তো আছে। তো সে গৌরীকরণের মানে কি? উনি বললাম না, খেপিয়ে দিচ্ছে কিছু লোককে, উনি অশিক্ষিত করে রাখছেন। সেই জন্য 8,500 থেকে 9,000 স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে কোনো জায়গায় কোনো টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না, সব জায়গায় আজকে অধঃপতনে চলে গেছে। আজকে সব জায়গায়, প্রত্যেক জায়গায় তুমি আজকে দেখবে রাস্তায় লোকজন বসে রয়েছে। তো আজকে যদি অশিক্ষিত করে রাখো, তাহলে সেই অশিক্ষিত করে রাখলেই তুমি সিন্ডিকেটের নাম লেখাবে, তুমি সিন্ডিকেটের নাম লেখালেই তুমি তৃণমূলী ফ্ল্যাগ ধরবে, তৃণমূলী ফ্ল্যাগ ধরলেই তুমি ভোট ব্যাংকের ভোটার হিসেবে গণ্য হবে, নাগরিক হিসাবে না। সেইটাই মমতা ব্যানার্জি করতে চেয়েছেন, মমতা ব্যানার্জি করার চেষ্টা করছেন। প্রত্যেক বাঙালিকে উনি ভোটার হিসাবে দেখেন, বাংলার নাগরিক হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে দেখছেন না। সেই জন্য উনি খেপিয়ে তোলার চেষ্টা করছেন, সেই জন্য মৌলিক অধিকার খর্ব করছেন মমতা ব্যানার্জি। দেখুন আজকে কথা হচ্ছে যে মানুষ আশীর্বাদ দিয়েছে, অবশ্যই 100%। আমরা তো কনস্টিটিউশনে মেনে, সংবিধান মেনে, ইলেকশন কমিশনার যেটা কথা বলেন তার কথা মেনেই আমরা বলি, সেই জন্যই। কিন্তু ওনাকেও ওটা মানতে হবে যে উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছেন। উনি একবার এক জায়গায় হেরেছেন, নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনাকে 1 নয় 5 6 ভোটে হারিয়েছেন, বা ভোটে হারিয়ে উনি এখন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছেন।
তো এটাও ওনাকে মানতে হবে। তো সুতরাং আজকে যে ডেমোক্রেসি, যেই ডেমোক্রেসিতে উনি বারবার জিতেছেন, বারবার ইলেকশন কমিশনার থেকে উনি সার্টিফিকেট নিয়েছেন জয়ের, তো সেই ইলেকশন কমিশনার এখন যদি তার কনস্টিটিউশন মেনে একটা প্রসেস করছে, সেটাকে উনি আনকনস্টিটিউশনাল বলছেন। আমি তো বলবো বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কনস্টিটিউশনাল বডি এবং সুপ্রিম কোর্টে এই ব্যাপারে এটার সংজ্ঞা নেওয়া উচিত যে মমতা ব্যানার্জি এগুলো সংবিধান বিরোধী কথাবার্তা বলতে পারেন কি না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আসলে উনি খুব চালাক মহিলা। না, উনি খুব চালাক মহিলা। প্রত্যেক এমএলএদের অ্যাসেম্বলিতে আর এমপিদের পার্লামেন্টে কিছু প্রিভিলেজ থাকে, বাক স্বাধীনতার আন্ডারে তুমি অনেক কিছু বলতে পারো। সেই জন্যই উনি ওই ফ্লোরটা বেছে নিয়েছেন। ওই ফ্লোরটা বক্তৃতা করার জন্যই বেছে নেয়। তার কারণে তুমি দেখবে ওই অ্যাসেম্বলিতে অন্যান্য সময় যখন বিজনেস হয়, মানে যখন তোমার অ্যাসেম্বলি চলে, তখন ওখানে লাইভ করা হয় না। একমাত্র মমতা ব্যানার্জি যেদিনকে ওখানে ভাষণ দেবেন, মমতা ব্যানার্জি যেদিনকে ওখানে কুৎসা করবেন, মমতা ব্যানার্জি যেদিনকে ওখানে তোমার বাঙালিদের মাথা হেড করবেন, সেদিনকে ওটা ওখানে লাইভ হয়। তো সুতরাং ওটা ওখানে জাস্ট উনি একটা স্টেজ করে দিয়েছেন, আইনসভাকে উনি একটা পথসভায় পরিণত করেছেন। তো সেটা আমাদের বাঙালিদের পক্ষে দুর্ভাগ্যজনক ঘটনা। সেই জন্যই তো নেতাজি বলেছিল যে দিল্লি চলো। কেন বলেছিল? তার কারণ হচ্ছে ফেডারেল স্ট্রাকচারে দিল্লি হচ্ছে ভারতবর্ষের রাজধানী। তো সুতরাং সেই ভারতবর্ষের রাজধানী তোমার সব রকম প্রত্যেকটা স্টেটের যে তোমার নীতি নির্ধারণ হয়, সেটা ফেডারেল স্ট্রাকচারে অনেকটা ক্ষমতা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। এবং সেই সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু বাংলা কেন, প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় পড়ে। ফেডারেল স্ট্রাকচার যতটা প্রয়োজন ততটা পড়ে। যেমন ল অ্যান্ড অর্ডার যেমন এখানকার স্টেট সাবজেক্ট, এখানে যেমন তোমার এডুকেশন এবং তোমার হেলথ, তোমার মানে স্বাস্থ্য এবং তোমার এডুকেশন দুটো যৌথ তালিকায় আছে। সেম তোমার ল অ্যান্ড অর্ডার স্টেটের তালিকায় আছে। কিন্তু যখন কোনো বিপদ আসবে, যেমন কোনো বর্ডারের জায়গায় বিএসএফ তোমার পাহারা দেয়, তোমার যে কোনো জায়গায়, কোনো ডেভেলপমেন্টের জায়গায়, প্রত্যেক জায়গায়, যেমন ন্যাশনাল হাইওয়েতে তোমার এরা তৈরি করছে, তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে। প্রত্যেকটা ডেভেলপমেন্টে যেমন তোমার ধরো এই যে রেশন দেওয়া থেকে শুরু করে সব জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন তোমার স্কিমে চলছে। আজকে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে, নরেন্দ্র মোদীর স্কিমে। তো সুতরাং এই কথাগুলো বলা মানে হচ্ছে কনস্টিটিউশনকে অবজ্ঞা করা, সংবিধানকে অবজ্ঞা করা। কেউ কাউকে কন্ট্রোল করতে ব্যাপার নেই। যার সংবিধানে যতটুকু দায়িত্ব, কর্তব্য, অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার মেনে প্রত্যেকটা কনস্টিটিউশনাল বডিকে এবং কনস্টিটিউশনাল শপথনামা প্রত্যেক জনপ্রতিনিধিকে সেভাবেই কাজ করা উচিত। সে প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী, সবাই সে কাজ করছে। একমাত্র মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যানার্কি সৃষ্টি করার জন্য, অশিক্ষিত বাঙালি সমাজকে অশিক্ষার আলোতে রেখে দেওয়ার জন্য এই উল্টোপাল্টা কথা বলে এখানে একটা প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করছে। যে প্রবলেমগুলো আজকে আমরা বাংলাদেশ বা অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি। এখানে ওনার ভোট ব্যাংক মুসলমান জেহাদি এবং ওখানকার অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নিয়ে উনি তৈরি করেছেন। এখানে রাষ্ট্রীয় মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান থেকে শুরু করে, কোনো রকম ধর্মপ্রাণ হিন্দু থেকে শুরু করে, কোনো ধর্মপ্রাণ খ্রিস্টান থেকে শুরু করে, কোনো মতুয়া থেকে শুরু করে, কেউ আজকে মমতা ব্যানার্জির সাথে নেই। উনি সেটা বুঝে গেছেন, ভয় পেয়ে গেছেন বলেই উনি অ্যানার্কি করার চেষ্টা করছেন। হিন্দুত্ব তো আমাদের মননে আছে। তুমি যদি ভারতের বর্ষের কনস্টিটিউশন খোলো, সেখানে দেখবে প্রতিদিশা বাঙালি আর্টিস্ট উনি এঁকেছিলেন, নন্দলাল বসু। ওখানে রামের ছবি আঁকা আছে, ওখানে সনাতন ধর্মের বিভিন্ন ছবি আঁকা আছে। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভারতবর্ষের ইতিহাস। তো সেই ইতিহাসকে কখনো আমরা পদদলিত করতে পারি না, ভুলে যেতে পারি না। সেগুলো আমাদের মননে আছে, এটা থাকবেই। এবং সেই সংস্কৃতিতে, সেই সনাতনী কালচারে, যেই সনাতনী কালচার আমরা বলি বসুধৈব কুটুম্বকম, আমরা প্রত্যেকের পরিবার, প্রত্যেকের ভাই, প্রত্যেকের বোন, সেই পরিবারটা যেমন সারা পৃথিবীর, সেটা বাংলার ক্ষেত্রেও তাই। তো সুতরাং এখানে কোনো খুন হবে না, এখানে কোনো রাহাজানি হবে না, এখানে কোনো দুষ্কৃতি তাণ্ডব হবে না। এখানে প্রত্যেকের সমান অধিকার পাবে, সবাই সবার রেশন পাবে, সবাই সবার বাড়ি পাবে। যা স্কিমে ভারতবর্ষের অন্যান্য জায়গায় পায়, সেটাও এখানে পাবে। প্রত্যেকের বাড়িতে একটা করে কর্মসংস্থান হবে। প্রত্যেক জায়গায় আজকে তুমি আসামে দেখো না, আসামে গতকাল নরেন্দ্র মোদী গিয়ে তোমার বাম্বু দিয়ে ওখানে ইথানলের ফ্যাক্টরি উদ্বোধন করে আসছেন। আর এখানে তোমার 6,500 ফ্যাক্টরি বন্ধ হয়ে তোমার পশ্চিমবঙ্গেতে পাত্তরি ঘটিয়ে অন্যান্য জায়গায় চলে যাচ্ছেন। কিসের জন্য? এই তৃণমূলীর সিন্ডিকেট বাহিনীদের জন্য, মমতা ব্যানার্জির ভুল নীতি আদর্শের জন্য, মমতা ব্যানার্জির এই প্রশাসনের জন্য। সুতরাং আগামী দিনে
কর্মসংস্থান থেকে শুরু করে তোমার সনাতনী কালচার থেকে শুরু করে হিন্দু ধর্মের প্রসার থেকে শুরু করে সব রকম সব কিছুই আমাদের এই প্রচারে থাকবে। তার কারণ হচ্ছে সমাজের মধ্যে যা যা আছে তাই রাজনৈতিক দল প্রচার করে। সুষ্ঠু সামাজিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা গঠন করার জন্য ভারতীয় জনতা পার্টি লড়ে এসছে, লড়ছে, আগামী দিনও লড়বে। সুষ্ঠু ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ, বিকশিত ভারত, বিকশিত বাংলা করার জন্য যা যা করতে হয় তাই আমাদের ক্যাম্পেইনে থাকবে। সেটা নিয়ে আমরা মানুষের কাছে যাব।